আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা বলবো না, বিকাল বোধহয় হয়েছে, তো আমার কাছে সন্ধ্যাই মনে হচ্ছে। তো আজকে যে লেকচারটি আমরা দেখব সেটি হচ্ছে পলিমার ডিগ্রেডেশন। সবাই হয়তো দেখতে পাচ্ছো। তো এখানে কিছু ছবি দিয়েছি, তো সেই বিশেষত্বটাকে বোঝানোর জন্যই। তো তোমরা কোথায় দেখতে পাচ্ছো সেটি পলিমার ডিগ্রেডেশন লেকচার 5। তো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলি আমাদের একটা প্লাস্টিক, সেটি আস্তে আস্তে ডিগ্রেড হতে হতে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো প্লাস্টিক এই পর্যায়ে যেতে কত সময় লাগে তোমাদের কোনো ধারণা আছে? বা প্লাস্টিক কি আদৌ এরকম হয়? তো যাই হোক, পলিমারের তার রৌদ্রের বৃষ্টিতে ভিজলে একটা সময় হয়। পলিমার যেহেতু ম্যাটেরিয়াল রয়েছে, তো সেই সমস্ত পলিমার ম্যাটেরিয়ালের ডিগ্রেডেশন নিয়ে আলোচনা করব, বা কিভাবে ধ্বংসপ্রাপ্ত হতে পারে, ক্ষয়প্রাপ্ত হতে পারে, সেটি নিয়ে আলোচনা করব। পরের যে ছবিটা, সেই ছবিটাতে সাধারণত একটা লিঙ্কেজের মাধ্যমে দেখানো হচ্ছে যে এটা একটা পুরো একটা পলিমার। তো সেটা ভেঙে দুটো আলাদা মনোমারের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমরা যেইভাবে মনোমার গুলো সৃষ্টি মনোমার থেকে পলিমার করেছিলাম, এখন যদি পলিমার থেকে মনোমার ভেঙে আবার আলাদা করি, তো সেই ক্ষেত্রে নষ্ট হতে পারে। তো চলো আজকে সেই সমস্ত উপায়গুলো সম্পর্কে জানবো, যে সমস্ত উপায়গুলো দিয়ে আসলে আমরা এই ডিগ্রেডেশনটা করতে পারি বা হয় ডিগ্রেডেশন গুলো। ওকে, তো পলিমার ডিগ্রেডেশন বলতে নরমালি আমরা কি বুঝি বা কি বোঝায়? বলা হচ্ছে পলিমার ডিগ্রেডেশন ইনক্লুডস অল চেঞ্জেস, মানে যে কোনো প্রকার চেঞ্জ হতে পারে পলিমারের ইন বোথ কেমিক্যাল স্ট্রাকচার এন্ড ফিজিক্যাল। অর্থাৎ কেমিক্যাল এবং ফিজিক্যাল যে কোনো প্রকার চেঞ্জই যেটা পলিমার, that leads to losses of properties such as tangential strength, color, shape, etc. under influence of processing conditions or one more environmental factors, heat, light, exposure, chemical, etc. তাহলে কি হচ্ছে? পলিমার ডিগ্রেডেশন মানে হচ্ছে পলিমারের ফিজিক্যাল অথবা কেমিক্যাল যে কোনো প্রকার চেঞ্জ হতে পারে, সেই চেঞ্জের কারণে মানে যে কোনো প্রকার ড্যামেজ হতে পারে, সেই ড্যামেজের কারণে সে যখন তার বৈশিষ্ট্য সমূহকে হারিয়ে ফেলে, তখন সেটাকে আমরা পলিমার ডিগ্রেডেশন বলি। বৈশিষ্ট্য সমূহ কিরকম হতে পারে? এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেংথ হতে পারে, কালার হতে পারে, শেপ হতে পারে, এক্সেট্রা। ঠিক আছে, তো তাহলে পলিমার ডিগ্রেডেশনটা কি? পলিমার ডিগ্রেডেশনটা সম্পর্কে কি আমরা ক্লিয়ার হলাম? যে পলিমারের যে ইয়েগুলো রয়েছে, অর্থাৎ নর্মাল যে প্রপার্টিস রয়েছে, সেই প্রপার্টিসটাকে রিমুভ করা বা প্রপার্টিসটাকে ড্যামেজ করা কোনোভাবে, সেটি কিন্তু পলিমার ডিগ্রেডেশন। ঠিক আছে, পরে জয়েন করে আপনারা যদি অ্যাটেন্ডেন্স করে চেঁচামেচি করেন তাহলে তো ঝামেলা। ওকে, তো এখানে প্রথমে একটা উদাহরণ আমরা দেখলাম যে প্লাস্টিক হাইড্রোলাইসিস হচ্ছে, তারপরে প্লাস্টিক ফ্র্যাগমেন্টস হচ্ছে, তো সেই প্লাস্টিক ফ্র্যাগমেন্টস গুলো আবার মাইক্রোপ্লাস্টিক হচ্ছে, এই মাইক্রোপ্লাস্টিক গুলো আবার ন্যানোপ্লাস্টিক হচ্ছে, অলিগোমার, ডায়াগোমার, মনোমার হচ্ছে। এখানে পরের চিত্রে আমরা আরেকটি দেখতে পাচ্ছি যে এখানেও কিছু পলিমার ডিগ্রেডেশন দেখানো যাচ্ছে, যে উপরে 1 নাম্বার থেকে নিচে আস্তে আস্তে বি এর উপর থেকে নিচ পর্যন্ত, সি এর উপর থেকে নিচে দেখি যে মাঝখানে ই হয়ে গেছে, অর্থাৎ এনি কাইন্ড অফ চেঞ্জ। তো এই পলিমার ডিগ্রেডেশনটা অর্থাৎ তার বৈশিষ্ট্যের হানিটা হয় কিভাবে? তো এটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন পলিমার ডিগ্রেডেশন ডিউরিং প্রসেসিং। আমরা যখন প্রসেসিং করি তখনই কিন্তু কিছু ডিগ্রেডেশন হয়। ওকে, ডিগ্রেডেশন ডিউরিং প্রসেসিং, ডিগ্রেডেশন ডিউরিং সার্ভিস যখন এটা ব্যবহৃত হয়, ডিগ্রেডেশন ইন দ্য এনভায়রনমেন্ট, অ্যান্ড ডিগ্রেডেশন ডিউরিং রিসাইক্লিং, যখন আমরা রিসাইক্লিং করি তখন সেটি ডিগ্রেড হয়। আমরা ইদানিংকালে রিসাইকেল টিয়ার নিয়ে কথা বলি, এবং আগামী 23 তারিখে আমাদের একটা ওয়েবিনার আছে রিসাইকেল টিয়ানের। তো সেখানেও কিন্তু আমরা রিসাইকেল টিয়ানের বৈশিষ্ট্য স্ট্রেংথ গুলো সাধারণত ইয়ের মতো পাবো না,
কারণটা কি, যে বৈশিষ্ট্যত্ব কিছু ডিগ্রেডেশন ঘটবে। তাহলে কিভাবে হতে পারে? প্রসেসিং এর সময় হতে পারে, সার্ভিসের সময় হতে পারে, এনভায়রনমেন্টের কারণে হতে পারে, আর রিসাইক্লিং এর কারণে হতে পারে। তো ডিউরিং প্রসেসিং এর সময় কি কি তাহলে? থার্মাল ডিগ্রেডেশন, থার্মাল অক্সিডেশন, থার্মাল ডিগ্রেডেশন, থার্মোমেকানিক্যাল ডিগ্রেডেশন কারণে হতে পারে। ইন সার্ভিসের ক্ষেত্রে ক্লোরিন ইনডিউস ক্র্যাকিং, ইলেকট্রনিক গ্যালভানিক অ্যাকশন, ডিগ্রেডেশন ডিউরিং এনভায়রনমেন্টের সময় ফটো অক্সিডেশন, সূর্যের আলোর প্রভাবে, হাইড্রোলাইসিস, ওজোনাইসিস, বায়োলজিক্যাল ডিগ্রেডেশন। রিসাইক্লিং এর সময় রিমেল্টিং, থার্মাল ডিপলিমারাইজেশন, পাইরোলাইসিস, কেমিক্যাল ডিপলিমারাইজেশন ইত্যাদি। তো চলো আজকের মূলত আলোচনার বিষয় এগুলোই, এবং এগুলোই বিস্তারিত জানবো আজকে। তো কমোডিটি পলিমার্স ফর প্লাস্টিক্স কমন কোনগুলো আমরা সাধারণত সব থেকে বেশি ইউজ করি? যেমন পলিথিন, পলিপ্রপিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিইথিলিন ট্র্যাপথালেট, পলিস্টারিন, পলিকার্বনেট অ্যান্ড পলিমিথাইলেট, এগুলো প্রতিদিন ইউজ করি। তো সেগুলোকে সেজন্য আমরা কমোডিটি পলিমার প্লাস্টিক বলছি। চলো এখন এগুলোর কিভাবে আমরা ড্যামেজ করতে পারি সে বিষয়ে কথা বলি। ডিগ্রেডেশন ডিউরিং প্রসেসিং, তাহলে যখন আমরা কোনো কিছু প্রসেসিং করব পলিমারটাকে, তো সেই প্রসেসিং এর সময় তার কিছু বৈশিষ্ট্য হারাতে পারে সে। বলা হচ্ছে polymers are often subjected to more than round or melt processing which can be cumulatively advanced degradation during the processing thermoplastic polymer, যেমন তাপ দিলে যেগুলো গলে সেই ধরনের পলিমার। আরে ভাই অ্যাটেন্ডেন্স। তাহলে ডিউরিং প্রসেসিং থার্মোপ্লাস্টিক পলিমার, সিআর তুমি একটু পর পর অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিবা। ডিউরিং প্রসেসিং থার্মোপ্লাস্টিক পলিমার যে সমস্ত তাপ দিলে গলে সেই ক্ষেত্রে মাস্ট বি হিটেড আনটিল মোল্টেন to be formed into their final shape with the processing temperature where between 150 থেকে 320 depending on the polymer. So polymer will oxidize under this condition, but even absence of air, this temperature is sufficient to cause thermal degradation of some material. So আমরা দেখি প্রসেসিং এর সময় আমরা নানা প্রকার করে থাকি, যে একটা থেকে আরেকটা নেই। আমরা তো কয়েকদিন আগেই দেখলাম যখন পলিমারাইজেশন টেকনিক বললাম, যে প্রথমে গ্রানুলার বানাইলাম, তারপর সেটাকে আবার মেল্ট পলিমারাইজেশনের মাধ্যমে নতুন করে পলিমার বানাইলাম। ওকে, তো এই যে ডিউরিং প্রসেসিং এর সময় এইটি সাধারণত তিনটি কারণে ঘটতে পারে বলে মনে করা হয়। সেটি হচ্ছে প্রথমত থার্মাল অক্সিডেশন। যখন করা হয়, তাপ দেওয়া হয়, বলা হচ্ছে while polymer degrade due to the oxidation at high temperature is known as thermal oxidation degradation. In this level, inside processing equipments are usually low. It cannot be fully excluded, and chemical oxidation, thermal oxidation will usually take place more readily than degradation that is exclusively thermal. অর্থাৎ বাতাস উপস্থিতি থাকে। Reaction follow the general auto oxidation mechanism and leading the formation of organic পারক্সাইড এন্ড কার্বনাইল। অর্থাৎ তাপ এবং অক্সিজেন যদি একসাথে থাকে তাহলে সেটা কি করছে, আমার পলিমারটাকে ডিগ্রেড করছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা মেথড, মানে ডিগ্রেডেশন ডিউরিং প্রসেসিং এর একটা উপায় হলো এটা, যেটার মাধ্যমে আমার পলিমারটা তার বৈশিষ্ট্য হারাতে পারে। থার্মাল ডিগ্রেডেশনের আরেকটি মেথড, যখন আমরা মেল্ট করি বা এই ধরনের করি, বলা হচ্ছে হিটিং পলিমার্স টু সাফিসিয়েন্ট হাই টেম্পারেচার ক্যান কজেস ড্যামেজিং মেকানিক্যাল কেমিক্যাল চেঞ্জেস ইভেন অ্যাবসেন্স অফ অক্সিজেন। মানে অক্সিজেন তুমি দিলা না, ভালো কথা, যে অক্সিডেশন হয়ে যাচ্ছে সেজন্য রিঅ্যাকশনে অক্সিজেন তুমি সরাইলা না, বাট দিস ইজ ইউজুয়ালি স্টার্ট উইথ চেইন সেশন জেনারেটিং ফ্রি রেডিক্যালস হুইচ পার্শিয়ালি engage the disappointments and cross linking. So PVC is the most thermal sensitive common polymer, major degradation occurring 250। আমরা পলিস্টারও যেটা বলে থাকি না কেন, তাদেরও কিন্তু তখন অলিগোমার গুলো ছোট হয়ে আসে। ঠিক আছে, অর্থাৎ হিটিং এর ফলেও যাচ্ছে আমাদের, এগুলো নষ্ট হচ্ছে।
থার্মোমেকানিক্যাল ডিগ্রেডেশন। এখন এই টেম্পারেচারের সাথে সাথে যখন আমাদের মেকানিক্যাল কন্ডিশনও থাকছে তখন আসলে আরেকটু বেশি হয়। মোল্টেন পলিমার্স যারা গলিত, আর নন নিউটনিয়ান ফ্লুইডস তোমরা ফিজিক্সে পড়ার কথা যেমন স্যার বা কে পড়িয়েছে তোমাদেরকে, উইথ হাই ভিসকোসিটি and interaction between their thermal and mechanical degradation can be complex. At low temperature, the polymer melt is more viscous and more prone to mechanical degradation via shear stresses. At higher temperature, the viscosity is reduced, but the thermal degradation is increased. And friction points, the higher shear can also causes the localized heating and loading addition thermal degradation. বলা হচ্ছে যখন হাই টেম্পারেচার হয় তখন তাদের ভিসকোসিটিটা কমে যায়, তাই না? সে তো পাতলা হয়ে যাবে। তো ভিসকোসিটিটা কমে গেলে সেই ক্ষেত্রে তার উপরে যে স্ট্রেস বা শেয়ার যেটা দেওয়া থাকে সেটার কারণে ফলে তার ইয়েটা কমে যায়, এবং মেকানিক্যাল যখন ফোর্স অ্যাড করা হয় তখন তার যে চেইন গঠন করার ক্ষমতা বা এগুলো কমে যায়, সেটি বলা হচ্ছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এটা রেজিন ফিলার্স, এডিটিভস, তারপরে এখানে প্রথমে জেট প্লেট এটা ব্লেন্ডিং করে পাইপের মাধ্যমে আবার হিটিং করে এক্সট্রুড করে ইয়ে বানাচ্ছে, প্লাস্টিক গ্রানুলেটস বানাচ্ছে। তো এখানে দেখো তো কতগুলো প্রসেসিং এর মধ্য দিয়ে আসতেছে, তাহলে প্রসেসিং এর মধ্য দিয়ে আসার সময় তাদের কিছু বৈশিষ্ট্যের ঘাটতি হচ্ছে। ইন সার্ভিস ডিগ্রেডেশন, যখন কোনো সার্ভিসে থাকে অর্থাৎ ব্যবহার হয় পলিমার গুলো, তখনও কিন্তু তাদের ড্যামেজ হয়। বলা হচ্ছে most of the plastic item like packaging material are used briefly and only used. আমরা তো প্রতিদিন খাবার দাবার নিয়ে যাই। This is really experience polymer degradation during the service life, and there are items are experienced only gradual and degradation natural environment. So some plastic item, however, experience long service life aggressive environment, particularly those there. তো এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে, যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, যে ক্লোরিন ইনডিউসড ক্র্যাকিং, যে আমাদের খাবার পানিতে সাধারণত তো কি দেওয়া হয়, যে ক্লোরিন দেওয়া হয় যেন মাইক্রোবস না থাকে। তো এই ক্লোরিন এ ধরনের ইয়েগুলোকে নষ্ট করে, পলিমার গুলোকে ড্যামেজ করে দেয়। বলা হচ্ছে ইলেকট্রনিক্সের যখন আমরা তার ইয়ে করি তারাও কিন্তু পলিমার গুলোকে ড্যামেজ করে দেয়। বলা হচ্ছে প্লাস্টিক্স আর ইউজড এক্সটেন্সিভলি ইন ম্যানুফ্যাকচারিং ইলেকট্রিক্যাল আইটেমস সাচ এস সার্কিট board and electrical cables. Also many electrical items like transformers, microprocessors, high voltage cables, operator at elevated temperature, etc. So এটা ডিরেক্টলি এটার যে বৈশিষ্ট্য সমূহ সেটিকে নষ্ট করে দেয়, অর্থাৎ হাই ভোল্টেজ ইলেকট্রন ফ্লো করলে বা চালনা করলে বৈশিষ্ট্য কমে যায়। So high voltage loads can damage the insulating materials. Okay. নাও গ্যালভানিক অ্যাকশন আমরা পড়েছিলাম, ইলেকট্রোপ্লেটিং আমরা সম্পর্কে পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে গ্যালভানিক করোশন আমরা লোহার উপরে হচ্ছে দস্তার দেই, প্রলেপ দিতাম বা ওই যে। সো গ্যালভানিক করোশন যেটাকে আমরা বাইমেটালিক করোশন বলছি, সেই বাইমেটালিক করোশনটা আসলে কিভাবে হয়? বাইমেটালিক করোশনটা হওয়ার চান্সটা হচ্ছে যখন মানে দুটোই মেটাল থাকে, তখন একটা মেটাল আর একটা মেটালকে অ্যাটাক করে, যেটাকে আমরা বাইমেটালিক করোশন বলছি। আচ্ছা, এখানে যেটা বলছে যে as an electrochemical process in which one metal corrodes preferentially when it is in electrical contact with another and in presence of electrolyte, মানে সল্ট বা এই ধরনের। তো এখন সেজন্য দেখা যায় ওই যে লোহার ব্রিজ গুলোতে তারপর দিয়ে আমরা কি করি, নাট দিয়ে টাইট দিয়ে রাখি। তো দেখা যায় যে ব্রিজের যেখানে যুক্ত, এই যে ছবিটাতে লক্ষ্য করো যে রিভেটস গুলোর গায়ে বা এগুলোতে তখন আসলে ধরেছে যে মেটাল বাই মেটাল, ওটা হয়তো স্টিল, এটা হয়তো লোহা। তো এই ধরনের ক্ষেত্রে তখন গ্যালভানিক অ্যাকশন বা বাইমেটালিক করোশন হয়ে থাকে। ওকে, এটা হতে পারে। এরপরে আমরা যদি বলি যে ডিগ্রেডেশন ইন দ্য এনভায়রনমেন্ট, আসলে মূলত এনভায়রনমেন্টে ডিগ্রেডেশনটা মূলত হয়ে থাকে, বাট ইন কেস অফ দ্য লার্জার পলিমার, তো
যেটা আসলে বায়োডিগ্রেডেবল না সেটা তো নাই, আমাদের শুরুতে শুরু করে দিতে হয়, যেমন ফ্র্যাগমেন্টস করে দিতে হয় বা এনজাইমেটিক কিছু বিক্রিয়া বা কিছু প্রক্রিয়ার মাধ্যমে, যাতে করে কিনা আমাদের পরিবেশে অবস্থিত যে মাইক্রোবস বা ইয়েগুলো রয়েছে তারা এটাকে শুরু করতে পারে। সেই জন্য তো ডিগ্রেডেশন ইন দ্য এনভায়রনমেন্ট বলা হচ্ছে মোস্ট প্লাস্টিক ডু নট biodegradable readily, however they still degrade in the environment because effects of UV light আমাদের সূর্যের আলোতে আছে, আমরা জানি অক্সিজেন আছে, ওয়াটার এন্ড পলিউটেন্টস তো আছেই, and this combination of generalized polymer and weathering and chain breaking the weathering causes increase the আচ্ছা আমাদের অ্যাসিড বৃষ্টি হলে কি হয়, ফসলের ক্ষতি হয়, বিল্ডিং এর ক্ষতি হয়, অর্থাৎ যার উপরে পড়বে তারই ক্ষতি হবে, তাহলে তো ইটস অ্যান এনভায়রনমেন্টাল ইস্যুস। তাহলে এই এরকম ইউভি লাইট যেরকম রয়েছে, অক্সিজেন, এই সবকিছু মিলে একটা কন্ডিশন সৃষ্টি হয়। তো প্রথমে আমরা চলে আসবো ফটো অক্সিডেশন। তো ফটো অক্সিডেশনের ক্ষেত্রে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, সেই ছবিতে দেখা যাচ্ছে একটা নতুন দড়ি আর একটা হচ্ছে পুরাতন দড়ি। কি হয়েছে নতুন এবং পুরাতন দড়িতে, যেটাতে লাইট এক্সপোজড করা হয়েছে তাই সেটা এরকম হয়েছে, ফটো অক্সিডেশন হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করবা, গ্রামের বাড়িতে যাদের আছে যে টিনের ঘর বা এই ধরনের বাধা থাকলে দড়িগুলো পরে পুরপুর করে ছিঁড়ে যায়, খেয়াল করছো কিনা? ছিঁড়ে যাওয়ার কারণ কি? ছিঁড়ে যাওয়ার কারণই কিন্তু হচ্ছে যে তার ডিগ্রেডেশন হয়েছে, ঠিক আছে? ওকে, সো ফটো অক্সিডেশন কি, the most polymers can be degraded by the photolysis to give lower molecular weight molecules. Electromagnetic waves with the energy of visible light or lighter such as ultraviolet, X-ray, gamma, UV ইত্যাদি, সূর্যের আলোতে তো আরো কত কিছু আছে, যার ফলে এটি ড্যামেজ হয়। এরপরে আসি হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে কি? হাইড্রোলাইসিস মানে হচ্ছে পানিতে সলিউবল করে ফেলা, ডিসলভ করে ফেলা, এরকম বলা হচ্ছে। পলিমার উইথ অ্যান অল কার্বন ব্যাকবোন such as polyolefins are usually resistant to the hydrolysis and condensation polymer like polyester, polyamides, polyurethanes and polycarbonates can be degraded by the hydrolysis their carbonyl group to give lower molecular weight molecules. ওকে, তাহলে কিছু কিছু আছে যারা যায় না, আবার কিছু কিছু আছে তারা যায়। And swelling caused by the absorption minutes and amounts in water can stress the cracking and the accelerate the degradation. অনেকদিন থাকতে থাকতে সেটা পচে যায়। আবার অনেকগুলো আছে যেমন প্রথমে যেটা কথা বললাম পলিঅলিফিনস, সেটা হাইড্রোলাইসিস পচে যায় না বা ডিসলভ হয়ে যায় না। এনভায়রনমেন্টের আরেকটি রয়েছে যেটিকে আমরা বলতেছি ওজোনালাইসিস। ওজোনালাইসিস কি? যে ওজন সম্পর্কে তো আমরা সবাই শুনেছি, ওজন গ্যাস O3, ওজন এর প্রভাবে কিন্তু ড্যামেজ হয়। বলা হচ্ছে পলিমার হুইচ আর not fully saturated are vulnerable attacked by the ozone, and this gas exists naturally in the atmosphere but also formed by nitrogen oxides and released in the vehicle exhaust pollution. ভেহিকেল থেকে পাওয়া যায়। এই যে ওজনটা কি করে, আমাদের পলিমারটাকে ড্যামেজ করে দিতে পারে। সে পলিমার তোমার জন্য ভালো হোক বা খারাপ হোক, সে ড্যামেজ করতেই পারে। মেনি কমন ইলাস্টোমার্স, যেটাকে আমরা বলি রাবার, টানলে বাড়ে affected natural rubber, polybutadiene, styrene, butadiene, rubber and beer, এগুলো সবই ওজন দ্বারা ডিগ্রেড হতে পারে। ওকে, অক্সিডেশন। অক্সিডেশনের কথা আমরা আগেও আলোচনা করেছি যে অক্সিডেশন হলে সেটি ড্যামেজ হয়ে যেতে পারে বা বৈশিষ্ট্য নষ্ট হয়। বায়োলজিক্যাল ডিগ্রেডেশন, তো বায়োলজিক্যাল ডিগ্রেডেশন গুলো সাধারণত মূলত বিভিন্ন প্রকার অর্গানিক যে অণুজীব রয়েছে, ছোট ছোট অণুজীব রয়েছে, তাদের মাধ্যমে হয়ে থাকে। বলা হচ্ছে most common plastic biodegradables are very slowly and sometimes the extent that they are considered non-biodegradable, এমন ভাবে থাকে। So as polymer are ordinarily too large to absorb by the microbes and এবং মাঝে মাঝে যে আমার মাইক্রোবস তো এত ছোট, আর প্লাস্টিক যদি এত হাজার হাজার টন হয়, ওই কিভাবে কত শেষ করবে? So biodegradation initially realized the secreted extracellular enzyme to reduce the polymer and manageable chain lengths.
তো এই ধরনের এনজাইম প্রথমে ট্রিটমেন্ট করে দিতে হয়। লং চেইন পলিমার উইথ দ্য অল কার্বন ব্যাকবোনস লাইক polyolefins, polystyrene, PVC will not degrade by biological action alone, must first be oxidized, create the chemical group and enzyme set. এই যে কয়েকটা কেমিক্যালের আমরা নাম মানে কয়েকটা পলিমারের নাম বললাম, যেমন পলিওলেফিনস, পলিস্টাইরিন, পিভিসি, এগুলো কি করছে? শুধু শুধু বায়োলজিক্যাল অ্যাকশনে নষ্ট হচ্ছে না, এগুলোকে আগে অক্সিডেশন করতে হচ্ছে, দেন এটি কিন্তু ড্যামেজ হচ্ছে। ঠিক আছে, biological oxidation. So similarly, biodegradable plastic have been designed which are intrinsically biodegradable provided they are treated like compost and not just left in the landfill site. So এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিক রয়েছে, সেখানে সারফেসে মাইক্রো অর্গানিজম এক্সট্রাসেলুলার এনজাইম দিয়ে অ্যাটাক করে মাইক্রো অর্গানিজম লাগানো হয়েছে। এই মাইক্রো অর্গানিজম দেন সেটাকে মেটাবলিক প্রসেসের মাধ্যমে নষ্ট করছে। Now the degradation during recycling. Degradation during recycling এর সময় কিন্তু degradation হয়ে থাকে। এটা তো আমরা সবাই জানি বা বুঝি বা বিশ্বাস করি যে রিসাইকেল করলে কি আর আগের মতো পাওয়া যাবে, আগের মতো স্ট্রেংথ হবে না, কালার হবে না। তো অনেকগুলো রিসাইক্লিং হতে পারে। রিসাইক্লিং মানে হচ্ছে পুনরায় ব্যবহার করা, সেটা নানা মাধ্যমেই হতে পারে, যেমন রিমেল্টিং। বিশেষ করে প্লাস্টিকের ক্ষেত্রে অর্থাৎ থার্মোপলিমারের ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে আমরা বিশেষ করে কি করে থাকি, সব সময় রিমেল্ট করে থাকি। বলা হচ্ছে thermoplastic polymer like polyolefins can be remelted and they are reformed into new items. This approach is referred as mechanical recycling and usually the simplest and most economical form of recovery. খালি গলাইলেই হচ্ছে। The post-consumer plastic will usually already bear a degree of degradation. Another round of melt processing will excavate this, and with the result being that mechanically recycled plastic will usually have poorer mechanical properties than virgin plastic. এবং সুবিধাও তো আছে, তাহলে রিমেল্ট করলে সেটা যদি তার মান কমে যায়, মানে তাহলে তো পরিবেশে গেলে এটা আরো তাড়াতাড়ি পচে যাবে, মানে আমাদের নতুন যে প্লাস্টিক বোতল সেটার থেকে। So degradation can be enhanced by light, by high concentration of hydroperoxides, cross contamination between different types of plastic and additives present with the plastics. Okay, তো রিমেল্টিং এর মাধ্যমে আমরা কমাতে পারি। থার্মাল ডিপলিমারাইজেশন এন্ড পাইরোলাইসিস আর টু টেম্পারেচার যদি বাড়াই at the ceiling temperature. তো এই সিলিং টেম্পারেচারটা কি বলা হচ্ছে, the thermal degradation gives the certain, মনে করো এরপরে সে মেল্ট হয়ে যাবে। The thermal degradation gives away the complete decomposition and certain polymers like PET, polystyrene, PMMA undergo depolymerization to give their starting monomers, where like the polythene undergo pyrolysis with a random chain session in mixture of volatile products. যে ওই টেম্পারেচারে তারা কি করবে, তাদের মানে পলিমারটা মনোমারে পরিণত হয়ে যাবে। জাস্ট মনে করো একটা মালা ছিল, মালার সুতাটা খুলে ফেলছো, তাহলে কি হবে, পুঁথিগুলো আলাদা হয়ে গেল। তো এই যে থার্মাল ডিপলিমারাইজেশনটা সাধারণত বা পাইরোলাইসিসটাকে আমরা এ ধরনের বলি। তো এটা অনেক সময় ব্যবহার করা হয় পলিথিনের ক্ষেত্রে। মনোমার্স আফটার যেটা বললাম, নতুন করে প্লাস্টিক করানো যায়। কেমিক্যাল ডিপলিমারাইজেশন, ওটা তো গুলো তাপ দিয়ে। কেমিক্যাল ডিপলিমারাইজেশন কিভাবে করব বা কিভাবে কাজ করে? কেমিক্যাল ডিপলিমারাইজেশন যেটা বলা হচ্ছে কেমিক্যালের মাধ্যমে হবে, তাহলে খুবই সিম্পল। বলা হচ্ছে কন্ডেনসেশন পলিমারাইজেশন বিয়ারিং ক্লেভেবল গ্রুপস সাচ এস স্টার্স, অ্যামাইডস, এগুলো গ্রহণ থাকে তাতে। হ্যাঁ, তো এখন এগুলো থাকার ফলে হলো কি, অ্যামাইডস ক্যান বি অলসো কমপ্লিটলি ডিপলিমারাইজড বাই হাইড্রোলাইসিস এন্ড স্লাইভোলাইসিস, অর্থাৎ তারা কিন্তু এই গ্রুপগুলো থাকার কারণে হাইড্রোলাইসিস হতে পারে। The hydrolysis takes place in the presence of water containing acid or base catalyst, and this can be purely chemical process by the
promoted by enzyme, and such technology are less well developed than those thermal depolymerization, but potential for lower energy cost. তাহলে কি হচ্ছে, আমি কেমিক্যালে আমার মালার যে সুতাটা আছে ওটাকে নষ্ট করে ফেলবো, তাহলে কি হবে, সবগুলো মনোমার আলাদা হয়ে যাবে, সেটাই বলা হচ্ছে। তাহলে কেমিক্যালের মাধ্যমে আমরা ডিপলিমারাইজেশন করতে পারি, বা সবগুলোকে না, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু লিমিটেশন আছে। ওকে, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, প্রথম ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকার পলিমার, সেটাকে গ্রাইন্ডিং করে এরকম পাউডার তৈরি করা হয়েছে, হ্যাঁ, ডিপলিমারাইজেশন করে, সেটা থেকে দেন পলিমার রিকভারি করে 96% রিকভারি পেয়েছে। তো প্রথম ছবি থেকে, অর্থাৎ এটা কি, এই হেডফোন তো না, কিসের জানি চিপস মিপস মনে হইতেছে, এটা থেকে এটাতে যাইতে তারা 98% রিকভারি হয়েছে, ঠিক আছে। দেন এখান থেকে এখানে যাইতে 96, আরো 2% কমে গেছে। যাই হোক আর কি, আমরা নিচের ছবিতেও একইভাবে দেখতে পাচ্ছি যে এই যে চিপস গুলো ডিকালারাইজড হয়ে মনোমার হয়ে জমা হয়েছে। তো অনেকগুলো মেথডই তো জানলাম যে কিভাবে আমরা প্লাস্টিক বা প্লাস্টিক শুধু বলবো না, পলিমারের কথা বলবো, পলিমারকে ডিপলিমারাইজ করতে পারি। তো সেই কথাগুলো জানলাম, ডিগ্রেডেশন ডিউরিং প্রসেসিং, ইন সার্ভিস, এনভায়রনমেন্ট এবং রিসাইক্লিং। তো এবার একটু জানা যাক বায়োডিগ্রেডেবল প্লাস্টিক সম্পর্কে। যে আমরা এতদিন তো জেনে এসেছি প্লাস্টিক আর বায়োডিগ্রেডেবল না, তো সিনথেটিক পলিমার বা প্লাস্টিক। টপিক হলো বায়োডিগ্রেডেবল সিনথেটিক পলিমার। এই বায়োডিগ্রেডেবল সিনথেটিক পলিমারটা কি, তার মানে এটা পরিবেশের সাথে মিশে যায়, বায়োডিগ্রেডেবল। So biodegradable synthetic polymer includes polyglycolic acid, PGA হতে পারে, polylactic acid বা আদার্স পলিমার, polylactic, polyglycoside, polylactic, PLLA ইত্যাদি হতে পারে। এটার ইম্পর্টেন্স কি, অবশ্যই ইম্পর্টেন্স আছে। তো এটা যদি ইয়ে হয় যায় ড্যামে, মানে পানি ইয়েতে দিলে নষ্ট হয়ে যায়, তাহলে এটা অবশ্যই এই ধরনের পলিমারকে আমাদের আনহ্যান্স করা উচিত। ওকে, পলিমার কেমিস্ট্রি এন্ড ম্যাটেরিয়াল এন্ড সিলেকশন। তো আমরা যদি এই ধরনের বায়ো, অর্থাৎ যেটা পরিবেশের জন্য হুমকি হবে না, এই ধরনের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া কনসিডার করা উচিত। যেমন সেগুলো হচ্ছে, দ্য মেকানিক্যাল প্রপার্টিস মাস্ট বি ম্যাচ উইথ দ্য অ্যাপ্লিকেশন এন্ড রিমেইন সাফিসিয়েন্ট স্ট্রং আনটিল দ্য সারাউন্ডিং টিস্যু হ্যাজ হেল্ড। দ্য ডিগ্রেডেশন মাস্ট বি অ্যান্ড কি বলা হচ্ছে, দ্য ডিগ্রেডেশন টাইম মাস্ট ম্যাচ দ্য টাইম অফ রিকোয়ার্ড, ইট ডাজ নট ইনভোক টক্সিক রিপ্রেজেন্স। ঠিক আছে, কেমিস্ট্রি এন্ড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি আমরা এগুলোকে অ্যাপ্লাই করি। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে যেখানে বিভিন্ন প্রকার ফাইবার ইয়ের মেল্টিং পয়েন্ট দেওয়া রয়েছে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার দেওয়া রয়েছে। ঠিক আছে, আমরা এখানে পিজিএল, এলপিএল, ডিএলপিএলএ, পিএলসি এগুলো যদি দেখি, তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আর মেল্টিং টেম্পারেচার, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার তো অল্প থাকে শুরুতে। ওকে, এইখানকার যেগুলো রয়েছে সেগুলো সাধারণত আমরা ওই বায়োডিগ্রেডেবল পলিমার বা বায়োডিগ্রেডেবল সিনথেটিক কাজে ব্যবহৃত করতে পারি। প্রসেসিং ডিগ্রেডেশন, তো ডিগ্রেডেশনটা কিভাবে করব, সময় কম, সংক্ষেপে করছি। সো ডিগ্রেডেশনটা বলা হচ্ছে ওয়ান্স ইমপ্লান্টেড, যদি দেই কোথাও, বায়োডিগ্রেডেবল ডিভাইস শুড মেইনটেইন দ্য মেকানিক্যাল প্রপার্টিস, অর্থাৎ হয়তো ক্রাশ করে দিতে হবে, ছোট ছোট করে দিতে হবে, বাই বডি দ্য ট্রেস এন্ড দ্য, দেন সেটা আস্তে আস্তে ফ্র্যাগমেন্টস, ওয়াটার সলিউবল বা আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে। তো আমাদের এটার ব্যবহারটা সাধারণত কোথায় রয়েছে, আমরা যদি আমাদের সামনে বলি যে আমাদের যে মেডিকেল সেক্টর, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই বায়োডিগ্রেডেবল সিনথেটিক পলিমারের ব্যবহার রয়েছে। যেমন আমাদের যে সেলাই সুতো, আগে কিন্তু কেটে কেটে বের করতে হতো, তাই না, কি পরিমাণ লাগতো, টেনে টেনে বের করতো, এখন কিন্তু বের করতে হয় না, কারণ সেটা কি বায়োডিগ্রেডেবল, ভিতরেই পচে যায়। ঠিক আছে, তো সেটা সুচার্স, ডেন্টাল ডিভাইসেস, অর্থোপেডিক ফিক্সেশন ডিভাইসেস, টিস্যু ইঞ্জিনিয়ারিং, স্কাফোল্ডস, বায়োডিগ্রেডেবল ভাস্কুলার ট্যান্টস, সফট টিস্যু এনকোর্স, অর্থাৎ মেডিকেল টেক্সটাইল প্রচুর পরিমাণে আমাদের এই সিনথেটিক বায়োডিগ্রেডেবল পলিমার ব্যবহৃত হয়। এখানে দুটো ছবি দেখানো হচ্ছে। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা পিএলএ, সেটার দিয়ে আমরা সেলাই করছিলাম,
এখানে, তারপর সেলাই পরে এটা অবস্থা, অর্থাৎ এটা নাই আর কোনোটাই, ইয়ে হয়ে গেছে। সেম ভাবে এখানেও মানে ওটা রিমুভ হয়ে গেছে, পচে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সিম স্ট্রাকচার, ইলেকট্রন মানে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের যে ছবি, সেই ছবি যে ওই যে আসলেই কি এটা ইয়ে হয় কিনা সেটি দেখার জন্য তোলা হয়েছিল। ওকে, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বলতে সেই সমস্ত প্লাস্টিককে বোঝাচ্ছে যারা মানে মাটিতে দিলে 2-3 সপ্তাহ, 1-2 মাস, 4-5 মাসের মধ্যে পচে যায়। এ ধরনের একটা আবিষ্কার হচ্ছে আমাদের বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান স্যার। উনি আগে অ্যাটমিক এনার্জিতে ছিলেন, এখন আছেন হচ্ছেন বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, ওই যে লতিফ বাউনি জুট মিলে উনি এই সোনালী ব্যাগ প্রজেক্ট নিয়ে কাজ করছেন, অর্থাৎ পলিথিনের বিকল্প। দেখতে পলিথিনের মতোই, এই মুহূর্তে আমার কাছে নাই, আমার কাছে ছিল, বাট এটা যদি মাটিতে দেওয়া যায় এটা পচে চলে যাবে। ঠিক আছে, তো স্যার সেটার নাম দিয়েছেন সোলানি ব্যাগ। তো এছাড়াও লোকজন আরো বিভিন্ন জিনিস থেকে, যেমন স্টার্চ থেকে, কাসাভা ইত্যাদি জিনিস থেকে তৈরি করতেছে বায়োডিগ্রেডেবল ব্যাগ। তবে স্যারের প্রজেক্ট বাংলাদেশে মুখ দেখার কথা। ঠিক আছে, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট এবং সবাই এর সাথে আছে, তো এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। তো যাই হোক, এ ধরনের বায়োডিগ্রেডেবল পলিমার গুলো যারা একেবারে বায়োডিগ্রেডেবল, এখানে পিএইচ এএস যেটা পলিল্যাকটিক অ্যাসিড পিএলএ, সেলুলোজ বেসড প্লাস্টিক, লিগনিন বেসড পলিমার কম্পোজিট, স্টার্চ বেসড। স্যার যেটা করেছেন আমাদের তো সেলুলোজ বেসড প্লাস্টিক, হ্যাঁ, যেহেতু জুটে প্রায় 70%-এর মতো, হ্যাঁ 70%-এর মতো আমাদের সেলুলোজ পাওয়া যায়। ঠিক আছে, তো এবং সেই সাথে জুট তো আমাদের সোনালী আঁশ। এই ছিল আজকের লেকচারে আমাদের, আর বিশেষ কিছু নেই। তো আমাদের পৃথিবী এখন বায়োবেসের দিকে এগোচ্ছে, যে বায়োবেস মনোমার পলিমারাইজেশন, দেন সেটা প্রসেসিং করে যাই করি সেটা ডিগ্রেডেবল। এবং আমাদের যে টেক্সটাইল প্রসেসিং গুলো সেগুলো কিন্তু বায়ো হয়ে যাচ্ছে, কারণ স্কাউরিং আমি এনজাইম দিয়ে করতে পারবো, ব্লিচিং, হ্যাঁ, ডাইং ন্যাচারাল ডাই দিয়ে করতে পারবো, নো ম্যাটার। ঠিক আছে, সো বি গ্রিন অ্যান্ড থিঙ্ক গ্রিন। ধন্যবাদ সবাইকে আজকের লেকচারের জন্য, পলিমার ডিগ্রেডেশন